ডায়েরির পাতা আমার স্মৃতির সেই অন্ধকার আর রক্তাক্ত একটা অংশ। যাদের মনে আছে বিখ্যাত শিল্পপতি সংকেত বিশ্বকর্মার সেই মর্মান্তিক মৃত্যু, একটা প্রাইভেট জেট দুর্ঘটনা। কিন্তু আসল সত্যিটা কি ছিল? বাবা শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না, বাবা ছিলেন আমার গোটা পৃথিবী। ওইভাবে বাবার চলে যাওয়ার কথাটা মনে পড়লে আজও আজও আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে, গলার কাছে একটা দলা পাকানো কষ্ট আটকে থাকে। পুরো দেশ তো শোকাহত হয়েছিল। সবাই তো ভেবেছিল ওটা নিছকই একটা দুর্ঘটনা, তাই না? মানে খারাপ আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটি। হ্যাঁ, শুরুতে আমিও তাই ভেবেছিলাম। একজন সাধারণ মানুষের মন তো আর সবসময় খুনের চক্রান্ত ভাবতে পারে না। কিন্তু আমি কল্পনাও করতে পারিনি যে ওই দুর্ঘটনার পোড়া ছাইয়ের নিচে এক গভীর ভয়ঙ্কর খুনের ষড়যন্ত্র লুকিয়ে আছে। আর বাবার মৃত্যুটা কোনো শেষ ছিল না। শেষ ছিল না বলতে? ওটা ছিল একটা অতি প্রাকৃত, হাড়হিম করা প্রতিশোধের সূচনা। মৃত্যুতেই সব শেষ হয়ে যায় না, মৃত্যুর পরেও কিছু ক্ষোভ থেকে যায়, যার নিজের বিচার নিজে করে নেয়। ওই গা ছমছমে ঘটনার গভীরে যাওয়ার আগে সেই অভিশপ্ত দিনের কথা যদি একটু বিস্তারিতভাবে জানা যায়। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তগুলো, মানে ঠিক কি হয়েছিল সেদিন? সেই দিনের প্রতিটা সেকেন্ড আমার মস্তিষ্কে যেন কেউ পেরেক দিয়ে গেঁথে দিয়েছে। দুর্ঘটনার ঠিক আগে বাবার সাথে আমার শেষবার ফোনে কথা হয়েছিল। আচ্ছা। বাবা তখন নিজের প্রাইভেট জেটে ছিলেন, টেক অফ করার ঠিক আগের মুহূর্ত। ফোনের ওপার থেকে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম বাবা কারোর ওপর ভীষণ রেগে আছেন। রেগে আছেন মানে? ফোনে কারোর সাথে কথা বলছিলেন? হ্যাঁ, তার গলার আওয়াজ রাগে কাঁপছিল। তিনি চিৎকার করে বলছিলেন, আমি এটা কিছুতেই করব না। এর পরিণতি যাই হোক না কেন, আমি এই ফাইলে সই করব না। সই করবেন না? এটা তো বেশ অদ্ভুত। খুব অদ্ভুত, কারণ বাবাকে আমি সচরাচর এত মেজাজ হারাতে দেখিনি। তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। এরপর বাবা বুঝতে পারেন যে আমি লাইনে আছি। তারপর? তিনি একটা গভীর শ্বাস নিয়ে গলার স্বরটা নরম করলেন। আমাকে বললেন, চিন্তা করিস না মা, আমি কাজ শেষ করে খুব তাড়াতাড়ি আমার মেয়ের কাছে ফিরে আসছি। উম, কিন্তু সেই ফেরা আর কোনোদিন হয়নি। কথা শেষ হওয়ার কয়েক মুহূর্ত পরেই লাইনটা কেটে যায়। আর তারপরে সেই খবরটা আসে। হ্যাঁ, ঠিক ৪০ মিনিট পর খবরটা আসে, বাবার প্রাইভেট জেটটি মাঝ আকাশে হঠাৎ করে বাঁ দিকে তীব্রভাবে হেলে যায়, আর তারপর সোজা আছড়ে পড়ে নিচে একটা জনমানবহীন ঘাসের মাঠে। ভয়ঙ্কর। চোখের নিমেষে পুরো প্লেনটা একটা বিশাল আগুনের গোলায় পরিণত হয়েছিল। একটু দাঁড়ান। নিজের কাছে এত বড় একটা খবর আসা, আর তারপর পরদিন সকালে সেই দুর্ঘটনাস্থলে যাওয়া, এই দৃশ্যটা নিশ্চয়ই ভাষায় প্রকাশ করার মতো নয়। পরিবারের অন্য সদস্যদের মানসিক অবস্থা ঠিক কেমন ছিল তখন? পরের দিন ভোরে যখন আমি আমার মা, সুচিত্রা এবং বাবার কয়েকজন কোর অ্যাসিস্ট্যান্টের সাথে সেই দুর্ঘটনাস্থলে যাই, সেখানে পা দেবার পর আমার মনে হচ্ছিল যেন আমি জ্যান্ত নরকে এসে দাঁড়িয়েছি। হুম। চারদিকের ঘাস আর মাটি সম্পূর্ণ পুড়ে কালো হয়ে গেছে, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে প্লেনের ভাঙা টুকরো, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে এভিয়েশন ফুয়েল আর পোড়া মাংসের এক তীব্র বমি উদ্রেককারী গন্ধ। ভাবলেই গা শিউরে ওঠে। আমি ওই পোড়া মাটির উপর হাঁটু গেড়ে বসে হাউ হাউ করে কাঁদছিলাম, কিন্তু সেই মুহূর্তে সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল আমার মায়ের অভিব্যক্তি। অবাক করার মতো? মানে, এক মিনিট। নিজের স্বামীর এমন মর্মান্তিক পরিণতির পর তো যে কোনো মানুষেরই ভেঙে পড়ার কথা। আপনি কি বলতে চাইছেন আপনার মায়ের আচরণ স্বাভাবিক ছিল না? স্বাভাবিক? ওটাকে কোনোভাবেই স্বাভাবিক বলা যায় না। ঠিক সেটাই আমার মনে প্রথম খটকা তৈরি করেছিল। এত বড় একটা ভয়াবহ ঘটনার পর আমার মায়ের চোখে এক ফোঁটাও জল ছিল না। এক ফোঁটাও জল ছিল না? না, তিনি এমনভাবে চারপাশটা দেখছিলেন যেন যেন তিনি কোনো রিয়েল এস্টেট প্রপার্টি দেখতে এসেছেন। অবিশ্বাস্য। কয়েকদিন যেতে না যেতেই আমি দেখলাম মা অত্যন্ত শান্ত মুখে, কোনো আবেগ ছাড়াই বাড়ির সমস্ত দেয়াল থেকে বাবার ছবিগুলো একে একে নামিয়ে ফেলছেন, যেন তিনি চাইছিলেন বাবার স্মৃতি এই বাড়ি থেকে চিরতরে মুছে যাক। এটা তো সত্যিই খুব অদ্ভুত আচরণ। শুধু মা নয়, আমার কাকা সঞ্জীবের আচরণও সম্পূর্ণ বদলে গিয়েছিল। কাকা? মানে আপনার বাবার নিজের ভাই? হ্যাঁ, বাবার মৃত্যুর শোক পালন করার বদলে কাকা মরিয়া হয়ে উঠেছিলেন বাবার তিল তিল করে গড়ে তোলা কোম্পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্য। কিন্তু এত তাড়াতাড়ি? বাবার মৃত্যুর ১ সপ্তাহ পার হয়নি,
কাকা কোম্পানির বোর্ডে নিজের লোক বসাতে শুরু করলেন। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, আমার মা কাকার পক্ষ নিয়ে আমাকে ক্রমাগত মানসিক চাপ দিচ্ছিলেন। চাপ দিচ্ছিলেন কিসের জন্য? তারা চাইছিলেন আমি যেন কোনো প্রশ্ন না করে ব্যবসার সমস্ত আইনি অধিকার, সমস্ত শেয়ার তাদের নামে লিখে দিই। এটা তো ভাবলেই শিউরে উঠতে হয়। পরিবারের মানুষরাই কেন হঠাৎ করে এমন শকুনদের মতো আচরণ করছে, এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর সাক্ষ্য লুকিয়েছিল। আমার মনে শুধু সন্দেহ নয়, একটা তীব্র ঘৃণা আর আতঙ্কের জন্ম হয়েছিল। আমি বুঝতে পারছিলাম এদের উদ্দেশ্য সৎ নয়। এরা যে কোনো সময় আমারও ক্ষতি করতে পারে। তখন আপনি কি করলেন? আমি একটা অত্যন্ত গোপন এবং দৃঢ় পদক্ষেপ নিই। আমি কোম্পানির একটি বিশেষ রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ৬ কোটি টাকা সম্পূর্ণ অন্য একটি অ্যাকাউন্টে, মানে একটি অনাথ আশ্রমের ট্রাস্ট ফান্ডে ট্রান্সফার করার নির্দেশ দিই। ৬ কোটি টাকা? হ্যাঁ, আমি চেয়েছিলাম বাবার জমানো টাকা যেন অন্তত সুরক্ষিত থাকে, যেন এই লোভী মানুষগুলো সেই টাকায় হাত দিতে না পারে। এরপর আমি সোজা মা আর কাকার মুখের ওপর দাঁড়িয়ে এর প্রতিবাদ করি। ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখের উপর প্রতিবাদ করাটা কিন্তু ভীষণ সাহসের কাজ ছিল। তাদের প্রতিক্রিয়া কি ছিল? আমার মনে তখন একটা ভয়ঙ্কর সন্দেহ দানা বেঁধেছে। আমি সোজা মাকে জিজ্ঞেস করি, বাবার মৃত্যুর পর তোমাদের দুজনের এই অদ্ভুত সমীকরণের মানে কি? কাকার সাথে তোমার কোনো অবৈধ সম্পর্ক নেই তো? মাই গড! সরাসরি এই প্রশ্নটা করলেন? হ্যাঁ, আমি তাদের পরিষ্কার জানিয়ে দিই যে পুলিশি তদন্ত চলছে, ব্ল্যাক বক্স খোঁজার চেষ্টা চলছে, আর এই দুর্ঘটনার পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে, সেই সত্যি ঠিক বেরিয়ে আসবে। তখন তারা কি বললেন? বিশ্বাস করুন, এই কথাটা শোনার পর তাদের দুজনের মুখ কাগজের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কাকার কপালের শিরাগুলো দপদপ করছিল। আমি বুঝতে পেরেছিলাম আমি ঠিক জায়গাতেই আঘাত করেছি। এই ধরনের চরম পারিবারিক দ্বন্দ্ব আর মিথ্যের জালে জড়িয়ে থাকলে তো মানুষের মানসিক ভারসাম্য এমনিতেই নষ্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু শুরুতে ওই অতিপ্রাকৃত বিষয়ের একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল। সেই হাড়হিম করা অভিজ্ঞতাটা প্রথম কিভাবে শুরু হলো? সেই রাতের কথা ভাবলে আমার আজও শিরদাঁড়া দিয়ে একটা বড় শীতল ঠান্ডা স্রোত নেমে যায়। কি হয়েছিল সেদিন? আমি আমার ঘরে একা ছিলাম। বাইরে আজকের মতোই ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। হঠাৎ করে আমি খেয়াল করলাম ঘরের তাপমাত্রা যেন এক ধাক্কায় অনেকটা কমে গেল। এসি চলছিল কি? না, এসি বন্ধ ছিল। তা সত্ত্বেও আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল। আমি একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করছিলাম। বাতাসে একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছিলাম। পোড়া গন্ধ? হ্যাঁ, ঠিক ওই দুর্ঘটনাস্থলের সেই বমি পাওয়ানো গন্ধটার মতো। আমি আস্তে আস্তে মুখ তুলে তাকাতেই আমার রক্ত জল হয়ে গেল। কি দেখলেন আপনি? আমার খাটের ঠিক উল্টো দিকে ঘরের সেই আবছা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছেন বাবা। কিন্তু সেটা আমার সেই চেনা হাসি খুশি বাবা নয়। তার মুখের অর্ধেকটা সম্পূর্ণ আগুনে পোড়া, মাংস গলে ঝুলে আছে, চোখের মণি দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো লাল। ওহ গড! সেই বীভৎস রূপ দেখে আমি নিজের অজান্তেই তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠি। আমার মনে হচ্ছিল আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমার সেই চিৎকার শুনে আমার প্রেমিক হর্ষ পাশের ঘর থেকে দৌড়ে আমার ঘরে আসে। হর্ষ, আচ্ছা। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, সান্ত্বনা দিতে থাকে। আমাকে বোঝাতে থাকে যে ওটা শুধুই আমার মনের ভুল, আমার ট্রমা থেকে তৈরি হওয়া হ্যালুসিনেশন। কিন্তু এই উপস্থিতি কি শুধু আপনার মনের কোনো ভ্রম ছিল? মানে পরিবারের সেই সদস্যরা যারা আসলে এই ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল, তারা কি কিছু টের পেয়েছিল? না, এটা কোনোভাবেই আমার মনের ভ্রম ছিল না। আর সেটা আমি একা অনুভব করিনি। এর ঠিক ২ দিন পরের কথা। মা এবং কাকা সঞ্জীব দুজনে একসাথে গাড়িতে করে অফিসের দিকে যাচ্ছিলেন। আচ্ছা। কাকা নিজে ড্রাইভ করছিলেন। হঠাৎ মায়ের ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসে। মা কলটা রিসিভ করতেই ব্লুটুথ স্পিকারের মাধ্যমে পুরো গাড়িতে একটা গলা গম গম করে ওঠে। একটা অত্যন্ত পরিচিত কিন্তু হাড় হিম করা গলা। কার গলা? মৃত বাবার কণ্ঠস্বর। কি বলছেন? হ্যাঁ, তিনি অত্যন্ত ঠান্ডা এবং পরিষ্কার উচ্চারণে মাকে বলেন, আমি ফিরে এসেছি সুচিত্রা, আমি কাউকে ছাড়ব না। মাই গড! গাড়ির ভেতরে ব্লুটুথে মৃত মানুষের গলা। একদম তাই। এই কথা শোনা মাত্রই কাকা ভয়ে সজোরে ব্রেক কষে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে দেন। তাদের দুজনের চোখ তখন আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসছে। ভয় পাওয়ারই কথা। কাকা কাঁপতে কাঁপতে এদিক ওদিক তাকাচ্ছিলেন। তারা বুঝতে পারছিলেন যাকে রাস্তা থেকে সরিয়ে তারা নিশ্চিন্ত হয়েছিলেন
সে আসলে তাদের মৃত্যুর পরোয়ানা নিয়ে ফিরে এসেছে। এই পুরো পরিস্থিতিটা রীতিমতো শ্বাসরুদ্ধকর। একদিকে পরিবারের ভেতরের বিশ্বাসঘাতকতা, অন্যদিকে মৃত বাবার আত্মার ফিরে আসা। কিন্তু একটা কথা বলুন, হর্ষ যে আপনাকে সেই ভয়ঙ্কর রাতে সান্ত্বনা দিয়েছিল, তার ভূমিকা কি ছিল এই সব কিছুর মধ্যে? হর্ষ, ওর কথা বলতে গেলে আমার বুকের ভেতরটা আজও যন্ত্রণায় ছিঁড়ে যায়। আমি ওকে অন্ধিবত্ব বিশ্বাস করতাম। ও ছিল আমার একমাত্র মানসিক আশ্রয়। কিন্তু কিন্তু কি? ও ছিল এই নোংরা বিশ্বাসঘাতকতার একটা অন্যতম প্রধান মোহরা। ও আমাকে কোনোদিন ভালোবাসেনি। তাই নাকি? হ্যাঁ, একদিন দুপুরের দিকে অফিসের প্যান্ট্রিতেও একা দাঁড়িয়েছিল। আমি ওকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু দরজার বাইরে থেকে আড়াল থেকে আমি যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। কি করছিল সে? ওর মুখে একটা অদ্ভুত পৈশাচিক হাসি ছিল। ও খুব সাবধানে পকেট থেকে একটা সাদা পাউডারের প্যাকেট বের করে আমার কফির কাপে মেশাচ্ছিল। সাদা পাউডার? মানে বিষ? হ্যাঁ, ওটা বিষ ছিল। যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছি সে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার আয়োজন করছিল। অত্যন্ত শান্ত মাথায়, একটা হাসি মুখ নিয়ে। অবিশ্বাস্য। তার মানে আপনার চারপাশের প্রতিটি মানুষ, যাকে আপনি বিশ্বাস করতেন, সবাই আপনাকে ঠকাচ্ছিল। কিন্তু বাবার আত্মা কি সেই মুহূর্তে কোনো পদক্ষেপ নিয়েছিল, নাকি আপনাকে নিজেকেই বাঁচতে হয়েছিল? প্রকৃতির বিচার বা অতিপ্রাকৃত শক্তি কিভাবে কাজ করে সেটা আমি সেই মুহূর্তে নিজের চোখে দেখেছিলাম। কি হয়েছিল তখন? হর্ষ যখন বিষ মেশানো শেষ করেছে, ঠিক তখনই বাইরে প্রচণ্ড জোরে মেঘ ডেকে উঠল। মনে হল যেন বাজ পড়ল অফিসের ভেতরে। প্যান্ট্রির আলোগুলো দপদপ করে নিভে গেল। হুম। আর সেই আবছা আলোর মধ্যে হর্ষের ঠিক পেছনে ফুটে উঠল বাবার সেই ভয়ঙ্কর অর্ধেক পোড়া অবয়ব। আপনি নিজের চোখে দেখলেন একটা অদৃশ্য শক্তি, মানে আপনার বাবার আত্মা সেখানে উপস্থিত হলো? হ্যাঁ, বাবা এক ঝটকায় হর্ষের গলা টিপে ধরে ওকে মাটি থেকে শূন্যে তুলে ফেললেন। শূন্যে তুলে ফেললেন? হ্যাঁ, বাবার গলার সেই আওয়াজটা যেন কোনো মানুষের ছিল না, পাতাল থেকে উঠে আসা কোনো প্রতিধ্বনি ছিল। হুম। তিনি ফিসফিস করে অথচ ভয়ঙ্কর জোরালো গলায় বলেছিলেন, আমার সাথে যা করেছ করেছ, কিন্তু আমার মেয়ের গায়ে হাত দিলে। তারপর কি হলো হর্ষের? আমি আড়াল থেকে দেখলাম হর্ষ শূন্যে পা ছুটছে, ওর চোখ দুটো উল্টে যাচ্ছে, ওর মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই দম আটকে ওর নিথর দেহটা ধপ করে নিচে পড়ে গেল। 1 মিনিট, এটা তো ভাবলেই শিউরে উঠতে হয়। চোখের সামনে এত বড় একটা দৃশ্য, কিন্তু এত বড় একটা চক্রান্ত। হর্ষ বা আপনার কাকা তো শুধু মোহরা ছিল। আসল মাস্টারমাইন্ডটা কে ছিল? কার নির্দেশে এরা সবাই একসাথে কাজ করছিল? সেই চরম সত্যটা সামনে আসার দৃশ্যটা ছিল আমার জীবনের সবচেয়ে রক্তক্ষয়ী আর ভয়াবহ অভিজ্ঞতা। কি হয়েছিল সেদিন? হর্ষের মৃত্যুর পরদিন আমি আমার ক্যাবিনে বসেছিলাম। মা আর কাকা সঞ্জীব সেখানে এসেছিল। তারা তখনও জানত না যে আমি হর্ষের মৃত্যুর আসল কারণ জানি। হুম। তারা আমাকে মিথ্যে কথা বলে বোঝানোর চেষ্টা করছিল, যাতে আমি পুলিশের কাছে কোনো বয়ান না দিই, যাতে আমি চুপচাপ সব সই করে দিই। ঠিক সেই মুহূর্তে কোনো পূর্ব লক্ষণ ছাড়াই একটা বিকট শব্দ হলো। কিসের শব্দ? আমার ক্যাবিনের ভারী কাঁচের টেবিলটা সজোরে ভেঙে চুরমার হয়ে গেল, আর ঠিক ওপর থেকে ছাদের ফলস সিলিং ভেঙে সরাসরি ঘরের ভেতর ছিটকে পড়ল হর্ষের রক্তমাখা থেতলে যাওয়া মৃতদেহ। মানে আপনার ক্যাবিনের ছাদ ভেঙে মৃতদেহ ঠিক সেই মুহূর্তেই? হ্যাঁ, মা আর কাকা ভয়ে পাথর হয়ে গিয়েছিল। মা চিৎকার করে মেঝেতে বসে পড়েছিল। হর্ষের মৃতদেহটা পড়ার পরই ক্যাবিনের একটা ভাঙা দেয়ালের ভেতর থেকে ধীর ভারী পায়ে উঠে এলেন বাবা। বাবা? সবার সামনে? হ্যাঁ, তার জ্বলন্ত চোখ দুটো সরাসরি কাকা আর মায়ের দিকে স্থির। কেবিনের ভেতরে তাপমাত্রা আবার হিমাঙ্কের নিচে নেমে গেছে। বাবা সেই মুহূর্তে যা জানালেন তা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। কি জানালেন তিনি? এই পুরো চক্রান্তের পেছনে ছিলেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী উমরাও সিং। মন্ত্রী উমরাও সিং? কিন্তু কেন? একজন মন্ত্রীর সাথে আপনার বাবার কি শত্রুতা থাকতে পারে? এখানে একটা বড় রাজনৈতিক আর ব্যবসায়িক সমীকরণ আছে। মন্ত্রী উমরাও সিংয়ের একটি অত্যন্ত বড় ইউরেনিয়াম প্রসেসিং প্ল্যান্ট তৈরির প্রজেক্ট ছিল। ইউরেনিয়াম প্রসেসিং? হ্যাঁ, আপনারা হয়তো জানেন ইউরেনিয়াম প্রসেসিং থেকে যে তেজস্ক্রিয় বর্জ্য বা রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট তৈরি হয় তা অত্যন্ত বিষাক্ত। সমস্যার জায়গাটা ছিল ওই প্ল্যান্টের সমস্ত বিষাক্ত বর্জ্য সরাসরি গিয়ে পড়ত উজানি লেক। উজানি লেক? ওটা তো পানীয় জলের বড় উৎস। জলের প্রধান উৎস।
যদি ওই বর্জ্য জলে মিশত তাহলে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের ক্যান্সার হতো, বিকলাঙ্গ শিশুর জন্ম হতো। ভয়ঙ্কর ব্যাপার। বাবা এই প্রজেক্টের একজন বড় স্টেক হোল্ডার ছিলেন এবং তিনি কিছুতেই এই প্রজেক্টে ক্লিয়ারেন্স দিতে রাজি হননি। তিনি টাকার লোভে এতগুলো মানুষের জীবন বিপন্ন করতে চাননি। তার মানে একটা এত বড় পরিবেশগত বিপর্যয় এবং গণহত্যা ঠেকানোর জন্যই আপনার বাবা নিজের জীবন দিয়েছেন, আর এই প্রত্যাখ্যানের জন্যই উমরাও সিং আপনার বাবাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। একদম তাই। উমরাও সিংহের নির্দেশেই বাবার প্রাইভেট জেটে বিস্ফোরণ ঘটানো হয়। আর হর্ষ ছিল উমরাও সিংয়ের পাঠানো গুপ্তচর, তার নিজের লোক। ও আচ্ছা, এবার পুরো বিষয়টা পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, সে আমার জীবনে এসেছিল শুধুমাত্র বাবা সম্পর্কে সমস্ত খবর, তার গতিবিধি উমরাও সিংয়ের কাছে পাচার করার জন্য। আর আমার নিজের কাকা সঞ্জীব ক্ষমতার লোভে কোম্পানির পুরো নিয়ন্ত্রণ পাওয়ার আশায় ওদের সাথে হাত মিলিয়ে নিজের দাদাকেই খুন করতে সাহায্য করেছিল। আর আপনার মা? মাও জানত সবটা। টাকার লোভে মা নিজের স্বামীর মৃত্যু মেনে নিয়েছিল। কিন্তু সেই মুহূর্তে যখন বাবা এই কথাগুলো বলছিলেন, বাবার আত্মার চোখে আমি একটা অন্য রকম শান্তি দেখেছিলাম। শান্তি? মানে এত কিছুর পরেও? হ্যাঁ, তিনি আমার দিকে তাকিয়ে অত্যন্ত গর্বিত স্বরে বলেছিলেন যে আমি কোম্পানির ওই ৬ কোটি টাকা যে অনাথ আশ্রমে দান করে দিয়েছিলাম সেটা দেখে তিনি সবচেয়ে বেশি তৃপ্ত। তিনি বুঝেছিলেন তার মেয়ে তার আদর্শ থেকে সরে যায়নি। টাকার লোভ আমাকে অন্ধ করতে পারেনি। কিন্তু অপরাধীরা কি এত সহজেই পার পেয়ে গেল? উমরাও সিং, যিনি এত বড় একটা ধ্বংসলীলার মূল হোতা ছিলেন, যিনি একজন সৎ মানুষকে খুন করালেন, তার পরিণতি কি হলো শেষ পর্যন্ত? না, অপরাধীরা কেউই পার পায়নি। বাবার প্রতিশোধ তখনও শেষ হয়নি। গল্পের শেষ দৃশ্যটা ছিল আরও ভয়ঙ্কর, আরও কাব্যিক। কি হয়েছিল? এর কয়েকদিন পর মন্ত্রী উমরাও সিং তার নিজের প্রাইভেট জেটে অন্যান্য কয়েকজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর সাথে শ্যাম্পেন হাতে উল্লাস করছিলেন। আচ্ছা। তারা ভাবছিলেন পথের কাঁটা চিরতরে সরে গেছে, প্রজেক্ট এবার পাশ হয়ে যাবে। জেটের ভেতরে হাসাহাসি চলছিল। হঠাৎ করে জেটের ভেতরে সব আলো নিভে যায়। আলো নিভে যায়? চারদিক ঘুটঘুটে অন্ধকার। প্লেনের ইঞ্জিন অদ্ভুত একটা গোঙানির শব্দ করতে শুরু করে। আর সেই অন্ধকারের মাঝে জলজলে দুটো চোখ নিয়ে ওমরাও সিংয়ের ঠিক সামনে শূন্য থেকে প্রকট হন আমার বাবা। মাঝ আকাশে? প্লেনের ভেতরে? হ্যাঁ, তার সেই অর্ধেক পোড়া মুখ দেখে মন্ত্রীদের উল্লাস নিমেষে মৃত্যু ভয়ে পরিণত হয়। ওমরাও সিং ভয়ে চিৎকার করে ওঠেন, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তারপর কি হলো? মাঝ আকাশে ঠিক যেভাবে বাবার প্লেনটা ক্র্যাশ করানো হয়েছিল, ওমরাও সিংয়ের প্লেনটাও বাঁ দিকে হেলে গিয়ে সোজোরে আছড়ে পড়ে মাটিতে। বাপরে! একটা বিশাল বিস্ফোরণ। আর তারপর সব শেষ। জ্বলন্ত ধ্বংসস্তূপের মাঝে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখার সামনে বাবার আত্মা শান্ত হয়ে দাঁড়িয়েছিল। একেবারে চূড়ান্ত পরিণতি। হ্যাঁ, তার চোখে তখন আর কোনো ক্ষোভ ছিল না, ছিল শুধু অন্যায়ের বিরুদ্ধে এক চূড়ান্ত বিজয়ের তৃপ্তি। পুরো ঘটনাটা শোনার পর শিরদাঁড়া দিয়ে একটা অদ্ভুত ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। এই ঘটনা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দেয়, যা আমরা অনেক সময় ভুলে যাই। ঠিক তাই, আমরা অনেক সময় ভাবি টাকা বা ক্ষমতার জোরে সবকিছু কিনে নেওয়া যায়। আমরা ভাবি আইন বা পুলিশ হয়তো সবসময় সঠিক ন্যায় বিচার দিতে পারে না, তাই অপরাধীরা হয়তো চিরকাল ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। কিন্তু এই পুরো অভিজ্ঞতাটা আমাকে বুঝিয়েছে যে প্রকৃতির নিজস্ব একটা বিচার ব্যবস্থা আছে। সেই বিচারের হাত থেকে পৃথিবীর কোনো ক্ষমতাবান মানুষই পালাতে পারে না। একদম খাঁটি কথা। কখনো মৃতেরা সেই অন্ধকার জগৎ থেকে ফিরে আসে, সমস্ত নিয়ম ভেঙে আমাদের সামনে এসে দাঁড়ায়, শুধু এটা বোঝাতে যে পাপের শাস্তি এই পৃথিবীতেই পেয়ে যেতে হয়। কোনো ষড়যন্ত্র, কোনো ক্ষমতাই সেই অবধারিত শাস্তিকে রুখতে পারে না। আমরা তো প্রকৃতির বিচারের কথা বললাম, কিন্তু একবার ভেবে দেখুন তো, খবরের কাগজে রোজ যে এত যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার খবর আমরা পড়ি, তার কতগুলো সত্যি নিছক দুর্ঘটনা? ঠিক। আর কতগুলোর পেছনে এমন কোনো অতৃপ্ত আত্মা আজও ধ্বংসস্তূপের মাঝে তাদের খুনিদের জন্য অপেক্ষা করছে। হয়তো আমাদের আশেপাশের কোনো স্বাভাবিক মৃত্যুর খবরও আসলে স্বাভাবিক নয়। হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ
এত গভীর ব্যক্তিগত আর হাড়হিম করা একটা সত্য ঘটনা আমাদের সামনে এতটা সাহসের সাথে তুলে ধরার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। যারা এতক্ষণ এই ঘটনাটি শুনলেন তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলার, আমাদের চারপাশের পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যা সাধারণ যুক্তির বাইরে। যারা এই ধরনের আরও গা ছমছমে বাস্তব এবং ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ শুনতে পছন্দ করেন তারা যেন অবশ্যই সাসপেন্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কারণ অন্ধকারের এই গল্পগুলোর কোনো শেষ নেই আর আমরা বারবার ফিরে আসব সেই অজানার সন্ধানে।